আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা জৈব যৌগের আরও একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস করব। আর আজকের ক্লাসটা মূলত আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যালকোহলের উপরে। তো তোমরা ধারাবাহিকভাবে জৈব যৌগ শেষ করছো এবং তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলা যদি করে থাকো তাহলে আমার মনে হয় জৈব যৌগ নিয়ে সামনে যখন আমি তোমাদেরকে ক্রিয়েটিভের কোশ্চেনগুলো দেখাবো বা এমসিকিউ কোশ্চেন দেখাবো বা ভর্তি পরীক্ষায় কী কোশ্চেন আসছে সেগুলো দেখাবো, তখন তুমি দেখবা যে জিনিসগুলো এত খুবই ইজিভাবে তুমি সলভ করতে পারছো। তাই তোমাদের এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা করেছো কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও। যে এখন পর্যন্ত আমি 7টা ক্লাস নিয়েছি এই কয়েকটা টপিকের উপরে, শ্রেণীবিন্যাস, নামকরণ, সমানুতার উপরে অ্যাকচুয়ালি 2টা ক্লাস হয়েছে। শ্রেণীবিন্যাসের উপরে এবং উদ্ভূত নামকরণ এবং হচ্ছে সাধারণ নামকরণের উপরে একটা ক্লাস হয়েছে, ইউপ্যাক নামকরণের উপরে একটা ক্লাস হয়েছে। তাহলে একে 2টা, সমানুতার উপরে 2টা, গাঠনিক সমানুতার 5টা ভাগের উপরে একটা, আবার স্টেরিও সমানুতার মানে আলোক সক্রিয় সমানুতা এবং সিস্ট্রান্স সমানুতার উপরে একটা, মানে জ্যামিতিক সমানুতার উপরে একটা ক্লাস হয়েছে। মোট 2টা। অ্যালকেনের উপরে একটা ক্লাস হয়েছে, অ্যালকিনের উপরে একটা এবং অ্যালকাইনের উপরে একটা ক্লাস হয়েছে। আজকের ক্লাসটা আমরা মূলত চেষ্টা করব যে অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যালকোহল জিনিসটাকে যদি আমরা শেষ করতে পারি, এইটার আসলে কি কি বিক্রিয়া এবং কি কি আসলে প্রস্তুতি আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো তোমরা সবাই রেডি হয়ে থাকো, তোমরা সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আর যারা তোমরা ক্লাস করতেছো তারা একটু এর উপরে একটা ক্লাস, সবাই রেডি হয়ে থাকো। হুম, ওকে, আচ্ছা। আমি দেখি সবাই আসলে আমরা ক্লিয়ার আছে কিনা এবং আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি না? ওকে, আচ্ছা, সবাইকে তোমরা মেনশনও করে দাও। আর হচ্ছে যারা যারা ক্লাসটা পরবর্তীতে দেখতে চাও শেয়ার করে দিয়ে রাখো। আমরা তাহলে স্টার্ট করি। আজকে আমরা অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল নিয়ে পড়বো। আমার পড়ানোর সিস্টেমটা যেটা তোমরা জানো যে আমরা প্রস্তুতি এবং হচ্ছে বিক্রিয়া পড়বো, তাই না? আমরা প্রস্তুতি পড়বো এবং হচ্ছে বিক্রিয়া পড়বো। প্রস্তুতি এবং হচ্ছে বিক্রিয়া, এই 2টা জিনিসই পড়বো। তো এইভাবে করেই আমরা পড়ি, মানে প্রথমে প্রস্তুতিগুলো পড়ি, তারপরে আমরা বিক্রিয়াগুলো পড়ি। এই তো আমাদের আর কি সিস্টেম, তোমরা সবাই জানো। তো ঠিক আছে, আমরা সবাই আমরা স্টার্ট করি। দেখো, প্রথমত আমরা শুরু করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, বলো তো অ্যালকাইল হ্যালাইড এই নামটা যখন বলছি, অ্যালকাইল মানে কি? তোমরা জানো যে অ্যালকাইল মানে আরটা তো অ্যালকাইল, তাই না? মানে আমরা যখন বলি অ্যালকেন, যে CnH2n+2, এটাকে বলি আমরা কি? এটাকে বলি অ্যালকেন। CnH2n+2 কে আমরা বলি হচ্ছে অ্যালকেন, তাই না? এটাকে বলি আমরা অ্যালকেন। তাহলে এই যে CnH2n+2 এটাকে যদি আমরা অ্যালকেন বলি, এই অ্যালকেনের আমরা কিছু এক্সাম্পল যখন দেই তখন বলি যে কার্বন যদি একটা থাকে, হাইড্রোজেন থাকবে হচ্ছে 4টা। কেন? যে হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে 2 বেশি। কার্বন যদি 2টা থাকে, হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 2 বেশি, মানে 6টা। কার্বন যদি 3টা থাকে, হাইড্রোজেন থাকবে ডাবলের চেয়ে 2 বেশি, মানে 8টা। এগুলোই তো অ্যালকেন। এখন আমি তোমাকে যদি বলি অ্যালকাইল মূলক বিষয়টা কি? অ্যালকাইল মূলক মানে হচ্ছে যে অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করো, যে মূলকটা পাওয়া যাবে তাকে বলি আমরা অ্যালকাইল মূলক। এটাকে সংক্ষেপে আমরা আর দ্বারা প্রকাশ করি, তাই না? আর দিয়ে একটা বন্ড, এটাকে বলি অ্যালকাইল। যেমন আমরা এর আগে পড়েছিলাম যে এই যেমন মিথেন, আমরা যেমন পড়েছি মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে হবে মিথাইল, ইথেন থেকে সরাই নিলে হয়ে যাবে ইথাইল, প্রোপেন থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে হবে প্রোপাইল। তাহলে এইটা হচ্ছে তোমার সেই অ্যালকাইল গ্রুপ, তাই না? এটা হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ। আর হ্যালাইড বলতে আমাদের আসলে হ্যালোজেন যে গ্রুপটা আছে সেটাকে আমরা বুঝি। গ্রুপ 17, গ্রুপ 17-এর
গ্রুপ 17-এর মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা হ্যালোজেন গ্রুপ বলি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসাইন, এগুলো সবগুলোই আছে। তার মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে আমরা হ্যালোজেন বলি। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলোকে সমুদ্রের লবণ, মানে সমুদ্রে এইগুলো কিন্তু লবণ আকারে থাকে। হ্যাঁ, তোমার সমুদ্রের পানিতে মানে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। তো এই জন্য এগুলোকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। এগুলোকে একত্রে আমরা কি বলি? হ্যালোজেন। মানে এগুলো যখন মাইনাস আয়ন তৈরি করে তাদেরকে বলি আমরা হ্যালাইট। অর্থাৎ এদের একটা কমন চিহ্ন হচ্ছে এক্স। এক্স মাইনাস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি হ্যালাইটগুলোকে। তাহলে অ্যালকাইল হ্যালাইট মানে কি? অ্যালকাইল হ্যালাইট মানে হচ্ছে আর এক্স। অ্যালকাইল মানে হচ্ছে আর এক্স মানে হচ্ছে তোমার হ্যালাইট, মানে আর এক্স, তাই না? হ্যালাইট। ওকে, তো এটা তো খুবই সহজ কথা। অ্যালকাইল হ্যালাইট সম্পর্কে তোমরা সবাই জানলা অ্যালকাইল হ্যালাইট সম্পর্কে। এখন খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইট সম্পর্কে তোমরা যদি এখন বলো যে এই অ্যালকাইল হ্যালাইটগুলো যে আছে, যেমন তোমাকে যদি বলি মিথাইল আয়োডাইড বা ইথাইল আয়োডাইড, এগুলো আছে, বা মিথাইল ক্লোরাইড বা ইথাইল ক্লোরাইড, এগুলো যে আছে, এগুলোর আমরা প্রস্তুত করব কিভাবে করে? আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এগুলোর প্রস্তুত করব কিভাবে করে, তা তুমি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার দিতে পারবা। কেন? আমি আগেই বলেছি, জৈব যৌগের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি যদি রিলেট করতে পারো অনেক কিছু, তুমি একটা জিনিস আরেকটা থেকে চলে আসতে পারবা। বলো তো, অ্যালকেন থেকে তোমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করা যায় কি যায় না? অ্যালকেন থেকে প্রস্তুত করা যায় কি যায় না? অবশ্যই যায়। অ্যালকেনের বিক্রিয়ার তো প্রথম বিক্রিয়ায় তোমরা পড়েছো, যদি মিথেনের সাথে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া দেই, আমি তোমাদেরকে বলেছিলাম আয়রন 400 ডিগ্রিতে তোমার ধাপে ধাপে বিক্রিয়া হবে। ধাপে ধাপে মানে CH3Cl প্লাস হচ্ছে HCl, এইভাবে বিক্রিয়া হবে। আবার সূর্যালোকের উপস্থিতিতে এটার চেইন বিক্রিয়া হবে। মনে আছে তোমাদের যখন অ্যালকেনের বিক্রিয়া পড়ছিলাম? তাহলে এইটার সাথে যখন ক্লোরিন যদি সূর্যালোক দেয়া থাকে, তাহলে প্রথম হবে মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, তারপরে মিথিলিন ক্লোরাইড, তারপরে ক্লোরোফর্ম, তারপরে স্টেপে হবে হচ্ছে ক্লোরোফর্ম CaCl3, এবং লাস্ট স্টেপে হবে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তাই না? কার্বন টেট্রাক্লোরাইড। তো এটা হবে হচ্ছে চেইন বিক্রিয়া। তাহলে অ্যালকেন থেকে আমরা দুই প্রকারে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারতেছি। অ্যালকেন থেকে আমরা দুইটা প্রসেসে কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারছি। এই দুইটা প্রসেস কি বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে এই দুইটা প্রসেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজি, মানে এটা তো তুমি অ্যালকেনের মধ্যেই পড়ছো, অ্যালকেনের মধ্যে ইজিলি পড়ছো তোমরা, ঠিক আছে? ওকে, 2 নাম্বার যদি বলি যে অ্যালকিন থেকে, তুমি বলবা যে অ্যালকেন থেকে, না হলে বুঝলাম অ্যালকিন থেকে মনে আছে কিনা? অ্যালকিন থেকে তো অনেকগুলা প্রসেসে তুমি পড়ছো। অ্যালকিন থেকে কি প্রসেসে পড়ছো? একটা তুমি পড়ছো, তোমার যদি থাকে CH3CH, মনে করো, আচ্ছা এইটা এইভাবে দেই যে RCH ডাবল বন্ড, মনে করো CH2 আছে। বলো তো এর সাথে যে কোনো হ্যালোজেন বিক্রিয়া করলে তোমরা কি পড়ছো? RCH, এখানে একটা X আসবে, এখানে সিঙ্গেল বন্ড দিয়ে আরেকটা X আসবে। মানে এটার একটা এক্সাম্পল ছিল ব্রোমিন টেস্ট, ওই যে অসম্পৃক্ততার পরীক্ষা, মনে আছে? অসম্পৃক্ততার পরীক্ষাতে মনে করো যে লাল বর্ণের ব্রোমিনটা বর্ণহীন হয়ে যায়, মানে দুই জায়গায় দুইটা ব্রোমিন চলে আসে, তাই না? দুই জায়গায় দুইটা কি চলে আসে? দুই জায়গায় দুইটা ব্রোমিন চলে আসে। তাহলে ব্রোমিন পরীক্ষা, এই যে ব্রোমিন যে হইল, ডাইব্রোমো অ্যালকেন যে তৈরি করলো, ডাইব্রোমো অ্যালকেনটাই এটা হচ্ছে বর্ণহীন। এমনিতে লাল বর্ণের ব্রোমিন থাকে, এটাকে বর্ণহীন করে দেয়, এটাকে আমরা বলি অসম্পৃক্ততার পরীক্ষা। এটা আমরা অ্যালকিনের মধ্যে পড়ছি। কিন্তু অ্যালকিনের এটা কিন্তু অ্যালকিনের কি বিক্রিয়া বলো দেখি? অ্যালকিনের অসম্পৃক্ততার মানে অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু এটা ব্রোমিন টেস্ট। আচ্ছা, অ্যালকিন থেকে যে বুঝতেছি, অ্যালকিন থেকে কি আর প্রস্তুত করা যায় না? তুমি চিন্তা করো, অ্যালকিন থেকে তুমি যদি চিন্তা করো যে অ্যালকিনের এই যে মার্কনিকফের বিক্রিয়া যে ছিল, মার্কনিকফ যেটাকে আমরা বলি তেলা মাথায় তেল দেওয়া, মার্কনিকফ যে ছিল, বলো তো মার্কনিকফে
আমরা কি করি, মনে করো HBr এর সাথে মনে করো আমি বিক্রিয়া যদি দেই, আমরা জানি যে মার্কনিকফে কি আমরা গতদিন শিখছি বা তার আগের দিনও শিখেছি, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। যে জায়গায় হাইড্রোজেন বেশি আছে সেই জায়গায় হাইড্রোজেনটা যাবে, যে জায়গায় হাইড্রোজেন কম আছে সেই জায়গায় মাইনাস জিনিসটা যাবে, অর্থাৎ প্লাস জিনিসটা সেই জায়গায় যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। এগুলোর মেকানিজমও আমরা কিন্তু শিখবো। তাহলে আর এখানে CH, এখানে চলে আসবে Br, আর এখানে চলে আসবে CH3। বলতো এটা কি কি? এটা হচ্ছে মার্কনিকফ। আবার এন্টি মার্কনিকফ বা খারাস নীতি, এন্টি মার্কনিকফ অথবা খারাস নীতি বা পারক্সাইড প্রভাব, সেভাবে করেও কিন্তু তুমি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারো। এই সেম রিয়াকশন, শুধুমাত্র এখানে যদি পারক্সাইড থাকে, এই যে R2O2 মানে যেটা হচ্ছে পারক্সাইড যদি থাকে, তাহলে যেখানে হাইড্রোজেন কম সেই জায়গায় হাইড্রোজেনটা যাবে, আর মাইনাস জিনিসটা যাবে যেখানে হাইড্রোজেন বেশি সেইখানে। তার মানে এটা কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। যাই হোক, মেকানিজম আমরা পরে শিখবো। তাহলে RCH2 CH2Br এইটা উৎপন্ন করবে। ক্লিয়ার, বুঝেছো? তাহলে দেখো, তাহলে বলো দেখি, আমরা যদি বলি অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি কীরকম হইতে পারে। একটা হচ্ছে অ্যালকেন থেকে, ক্লাস 9-10-এর জিনিস, ক্লাস 9-10-এও তোমরা পড়ে আসছো অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করে, চেইন বিক্রিয়া তোমরা প্রস্তুত করছো। তুমি যদি বলো এই বিক্রিয়া কি তুমি ক্লাস 9-10-এ পড়ো নাই, এইটা বিক্রিয়াও তুমি 9-10-এ পড়ছো। ইভেন মার্কনিকফের এই R2O2 এটা দিয়েও তোমার কিন্তু ক্লাস 9-10-এ ছিল। তার মানে অ্যালকেন থেকে এবং অ্যালকিন থেকে, এটা কি সবাই ক্লিয়ার? সবাই বুঝেছো? পারবা? অ্যালকিন থেকে কিন্তু 3টা কাহিনী বললাম। একটা হচ্ছে ডিরেক্টলি ব্রোমিন, যেটাকে বলি আমরা অসম্পৃক্ততার পরীক্ষা। এটাকে আমরা বলি অসম্পৃক্ততার পরীক্ষা, তাই না? অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, আবার মার্কনিকফেও হইতে পারে, এন্টি মার্কনিকফ বা খারাস নীতিতেও হইতে পারে, তাই না? ওকে, ঠিক আছে। এরপরে বলো দেখি, সবচেয়ে কমন তোমরা যেটা পাবা সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। সেটা কি পাবা বলো তো? যে অ্যালকোহল থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যালকোহল থেকে অনেক প্রসেসে করা যায়। তার মধ্যে সবচেয়ে কমন প্রসিডিওর কি? অ্যালকোহল মানে কি? ROH অ্যালকোহল। বলো তো, অ্যালকোহলের সাথে PCl5-এর বিক্রিয়া, এটাও ক্লাস 9-10-এই ছিল, PCl5-এর বিক্রিয়া। তারপরে অ্যালকোহলের সাথে PCl3-এর বিক্রিয়া, তাই না? এটাও ছিল তোমাদের ক্লাস 9-10-এ। অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, SOCl2-এর বিক্রিয়া ছিল না? এগুলো খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া ছিল। এবং এই বিক্রিয়া সবগুলাতে কি হয় বলো দেখি? এই সবগুলা বিক্রিয়াতে এই যে OH-টা যে আছে, OH-এর জায়গায় একটা Cl চলে আসে। তার মানে আর এর সাথে একটা Cl চলে আছে, ঠিক আছে? আর এর সাথে একটা কি চলে আসে? Cl চলে আসে। এবং আর এর সাথে যে Cl-টা আসলো, OH-টার কাহিনী শুনো। তাহলে OH-এর বিষয়টা হচ্ছে যে এইখানকার একটা O আর মানে এখানকার একটা H একটা Cl মিলে HCl তৈরি করে, আর দুইটা Cl তো চলে গেল, আর Cl থাকলে হচ্ছে 3টা, এই POCl3 বাকিটা তৈরি করে, POCl3। এটা অনেকভাবে করে আমরা অনেক সময় লিখি, হ্যাঁ, অনেকভাবে করেই লিখি। এটা তুমি আলাদা আলাদা করে লিখতে পারো যে এটা, তবে মানে এটা তোমাদের জন্য এটা মনে রাখা খুব বেশি কঠিন কিছু না, যে OH-এর জায়গায় যখন তোমার Cl-টা চলে আসলো, একটা Cl চলে গেল আর 4টা Cl আছে, তাহলে PCl4 আছে আর OH আছে, তার মধ্যে একটা H একটা Cl-কে নিয়ে যায়, তাহলে Cl থাকলো আর 3টা, POCl3 তৈরি করতেছে। তাহলে এইটা হইলো তোমার 1 নাম্বার, হচ্ছে যে কিভাবে করে অ্যালকোহল থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড ব্যবহার করে তুমি অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড তুমি তৈরি করবা। হ্যাঁ, ফসফোনিল ক্লোরাইড তৈরি করছো, আবার তুমি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছো, এভাবে। আচ্ছা, PCl5-এর পরে, আচ্ছা এখানে PCl3 হবে, এটা PCl3 হবে। আচ্ছা,
এটা হবে PCl3। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে PCl3 এর সাথে বিক্রিয়া। PCl3 এর সাথে বিক্রিয়া খুবই সহজ, আগের মতোই OH এর জায়গায় একটা মানে OH এর জায়গায় Cl আসবে, ঠিক আছে, OH এর জায়গায় Cl আসলো, কিন্তু এইখানে বাকি যেটা বাই প্রোডাক্ট হবে সেটা হচ্ছে H3PO3। মানে কাহিনী কি, এটা আমি তোমাদেরকে বলি। এখানে যে কাহিনীটা ঘটে এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী, সেটা হচ্ছে ROH আছে আর PCl3 আছে। আচ্ছা, এই OH এর জায়গায় একটা Cl চলে আসলে RCl হয়, কিন্তু এই OH যদি P এর সাথে এখানে P এর যেহেতু জারণ সংখ্যা 3, তাহলে OH এর জারণ সংখ্যা যেহেতু 1, তাহলে POH3 হয়। এই POH3 কে তুমি যদি ওই বাই প্রোডাক্ট যে আছে POH3 হওয়ার কথা, কিন্তু POH3 মানে কি, H আছে কয়টা, 3টা, P আছে কয়টা, একটা, O আছে কয়টা, 3টা, এইটাই আসলে H3PO3, এটাই আসলে আমরা H3PO3 আকারে লিখি। মানে এই জিনিসটা আসলে POH3, এইটাকে আমরা H3PO3 আকারে লিখি। মানে এইভাবে করে লিখলে এটা কিন্তু দেখাচ্ছে এটা আসলে একটা ক্ষার, আসলে কিন্তু এটা ক্ষার না, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। মানে অ্যাসিড যে আছে, তোমাদের অ্যাসিডের নামকরণ ক্লাস, তোমরা কি চ্যাপ্টার 3 ফার্স্ট পেপার চ্যাপ্টার 3-তে পড়েছো? আমি একটু জিনিসটা জানতে চাই। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 তোমাদেরকে কি এইটার উপরে দেখতেছি আমি, ফার্স্ট পেপারের উপরে তোমাদের মানে আলাদা করে কোর্স দেওয়া লাগবে? মানে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3-তে এগুলো কি পড়েছো তোমরা, যে H3PO4 এইটা কি, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, কিভাবে করে এগুলো নামকরণ করতে হয়, এগুলো কি পড়েছো? আমি একটু জানতে চাই। H3PO4 এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। H3PO3 এটা ছিল ফসফরাস অ্যাসিড। আর H3PO2 এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এগুলো কি তোমরা পড়েছো? হাইপোফসফরাস অ্যাসিড কিভাবে করে আসে, কেন, এগুলো কি পড়েছো তোমরা? ইয়েস অর নো? পড়ছো? আচ্ছা, আমি তোমাদেরকে বলে রাখি, এগুলো মনে রাখার সিস্টেম মানে নিয়ম অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে বলি, আচ্ছা তোমরা তো জারণ সংখ্যা বের করতে পারো তো, নাকি বইলো না যে ক্লাস 9-10 আমি জারণ সংখ্যা বের করতে পারিনি, আমাদের শর্ট সিলেবাসে জারণ সংখ্যা বের করা ছিল না, এগুলো বইলো না আবার। জারণ সংখ্যা বের করতে পারো তো? জারণ যদি জারণ সংখ্যাটা যদি 5 অথবা 6 হয়, তাহলে সেইটা হবে ইক। যদি জারণ সংখ্যা 3 অথবা 4 হয়, তাহলে তোমার হবে হচ্ছে আশ। অক্সিজেন কম থাকলে সেটাকে আমরা বলবো হাইপো, অক্সিজেন যদি বেশি থাকে সেটাকে বলবো আমরা পার। একটা এক্সাম্পল খেয়াল করো, খুব মানে এই জিনিসগুলো না জানলে তোমরা দেখা যাবে যে জৈব যৌগ করতেছো, নামই বের করতে পারতেছো না। যেমন আমি তোমাকে যদি বলি, দেখো এই কথাটা আমি একটু এক্সাম্পল দিই, দেখো ভালো করে মনোযোগ দাও। আচ্ছা, এটা মিশাই দেই, এখান থেকে শুরু করি। মনে করো HClO3, তুমি দেখো তো তুমি এই জিনিসটা দেখো, খেয়াল করো, এখানে খেয়াল করো যে তোমার এইখানে আছে, মানে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত, খেয়াল করো দেখি ক্লোরিনের জারণ সংখ্যা কত। অক্সিজেনের হচ্ছে -2 × 3, মানে ক্লোরিনের যদি তুমি x ধরে যদি করো, হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের x প্লাস অক্সিজেনের হচ্ছে -2 × 3 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 1 + x - 6 = 0। তার মানে x এর মান কত পাচ্ছ বলো তো? +5 পাচ্ছ। তার মানে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5। হ্যাঁ, এটা তাহলে দেখো +5 হইলে তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5। তার মানে +5 হইলে আমরা দেখছি ইক হবে, তাহলে এটার নাম হবে ক্লোরিন থেকে ক্লোরিক অ্যাসিড। এটার নাম কি হবে বলো তো? ক্লোরিক অ্যাসিড, কারণ ইক হবে তাই ক্লোরিক অ্যাসিড। আচ্ছা, +5টা এত কষ্ট করে বের করার কিন্তু দরকার নেই, এই প্রসেসটা হচ্ছে আমাদের এসএসসির প্রসেস, তাই না? এইটা প্রসেস হচ্ছে আমাদের এসএসসির প্রসেস। এইচএসসিতে কিন্তু এত কাহিনী নাই। এইচএসসিতে তুমি চিন্তা করবা কেমনে? চিন্তা করবা এমনে যে এই যে অক্সিজেনের -2
-2 × 3 মানে -6, তাহলে এটার হলো -6, এটা তো +1 মানে +1 -6 মিলে -5, তাহলে এর +5 হইলে 0 হবে, তার মানে এখানে হচ্ছে ক্লোরিনের +5, তার মানে এটার নাম হইলো ক্লোরিক অ্যাসিড। এইভাবে করে তুমি চিন্তা করবা। এখন দেখো, এখন আমি যদি বলি HClO2, তাহলে HClO2 কি হবে ভালো করে বুঝো। অক্সিজেনের -2 × 2 মিলে -4, হাইড্রোজেনের +1, তাহলে -4 + 1 মিলে -3, তাহলে এর হইতে হবে +3। বলো তো প্লাস হইলে +3 হলে কি হবে, আশ হবে, তার মানে ক্লোরাস অ্যাসিড, এটার নাম হয়ে যাবে ক্লোরাস অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড থেকে এটার নাম হয়ে গেছে ক্লোরাস অ্যাসিড, তাই না? এটার নাম হয়ে গেছে ক্লোরাস অ্যাসিড। আচ্ছা, তোমাকে আমি যদি বলি, কি বলেছিলাম, অক্সিজেন কম থাকলে হবে হাইপো, ক্লোরাস অ্যাসিডের চেয়ে একটা অক্সিজেন কমাই দেই, তাহলে হবে কি বলতো, হাইপোক্লোরাস অ্যাসিড। কারণ কি, ক্লোরাস অ্যাসিডের চেয়ে একটা অক্সিজেন হচ্ছে কম, তাই এর নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। বলতো এই ক্লোরিক অ্যাসিডের চেয়েও যদি একটা অক্সিজেন বেশি দেই, তাহলে HClO4 হবে, তাই না? HClO4 হইলে কি, একটা অক্সিজেন বেশি দিছি, অক্সিজেন বেশি দিলে কি হবে, কার চেয়ে অক্সিজেন বেশি, ক্লোরিক অ্যাসিডের চেয়ে, তার নাম হবে পার ক্লোরিক অ্যাসিড। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? এই নিয়মটা বুঝলা? নিয়ম বুঝছো? পারবা? নরমাল এই যে এইটা হইলে ইক হবে, যেহেতু +5 আছে ইক, +3 আছে আশ, কম থাকলে হবে হাইপো, বেশি থাকলে হবে কি বলতো, বেশি থাকলে হবে পার, বেশি থাকলে হবে পার। ক্লিয়ার হইছো? সেইভাবে করেই কিন্তু আমরা যখন H3PO3 করলাম, হ্যাঁ, সেমভাবে কিন্তু আমরা করেছি। যে H3PO3 এর কথা চিন্তা করো, H3PO3 তে কি ছিল, এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত, +2 × 3 মানে +6, আর এখানে +3 মানে হচ্ছে +3 - 6 মিলে -3 হয়, তার মানে এখানে পি এর হচ্ছে +3, +3 হলে কি হবে, +3 হলে আশ হবে, সেই জন্য এটার নাম ফসফরাস অ্যাসিড। আমি এটা লিখেছিলাম না, ফসফরাস অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। তুমি যদি বলো H3PO4, এখন দেখো H3PO4 এ এটা -2 × 4 মানে -8 +3 মানে এটা হচ্ছে +5, সেই জন্য এটা হচ্ছে এই যে ইক হবে, ইক মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তাহলে চিন্তা করো তো, ফসফরাস অ্যাসিডের চেয়ে যদি কম দেই, একটা অক্সিজেন কমাই দিলাম, তাহলে কি, একটা অক্সিজেন কমাই দিলে কি বলছি, হাইপো, সেই জন্য হাইপো ফসফরাস অ্যাসিড, এটার নাম হবে হাইপো ফসফরাস অ্যাসিড। ক্লিয়ার কি ক্লিয়ার না, নাকি বুঝছো? তাহলে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, বুঝতেছো কাহিনী, বুঝছো? পারবা? ওকে, এই ট্রিক্সগুলো কিন্তু জানতে হবে তোমাকে। যেমন তোমাকে আমি যদি বলি HNO3 আর HNO2 আর HNO, বলো এগুলোর নাম কি হইতে পারে, তুমি নিজে বলো তো, পারবা না? পারবা এখন থেকে? খুবই সহজ। আগে তুমি চিন্তা করো এর জারণ সংখ্যা কত। এইখানে এর জারণ সংখ্যা হচ্ছে +2 × 3 মানে +6, এখানে +1, সরি এটা হচ্ছে -2 × 3 মানে -6, +1 মানে হচ্ছে -5 হবে, এটার নাইট্রোজেনের হইতে হবে +5, আর +5 হলে আস নাকি ইক, দেখো +5 হলে ইক, তার মানে এটা হবে নাইট্রিক অ্যাসিড। দেখো আমরা যে নাইট্রিক বলি, কোনো চিন্তা না করে যে নাইট্রিক বলতেছি, কেন বলতেছি, এইটা ইক, নাইট্রিক, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে +3, সেজন্য এটার নাম হয়ে যাচ্ছে নাইট্রাস অ্যাসিড। এটার নাম কি বলতো, নাইট্রাস অ্যাসিড। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। এইটা হচ্ছে হাইপো নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে হাইপো নাইট্রাস অ্যাসিড। সেমভাবে ফসফিনিক অ্যাসিড, আচ্ছা ওকে। তারপরে তোমাকে যখন আমি বলবো, তোমাকে আমি যদি বলি যে H2SO4, বলো H2SO4, এটা কি, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কেন, এখানে দেখো জারণ সংখ্যা কত, -2 × 2 মিলে -8 +2, -8 + 2 মিলে -6, তার মানে এস এর হচ্ছে +6, তার মানে +6 হইলে কি হবে, ওই যে দেখো +6 হইলে হবে ইক, তার মানে সালফিউরিক অ্যাসিড, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড, ইক হবে, তাই না, সালফিউরিক অ্যাসিড হবে। আচ্ছা, আমি যদি এখানে SO3 দেই, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে -6 + 2 মানে এখানে আসলে +4 হবে, তার মানে সালফিউরাস অ্যাসিড হবে। এইভাবে করে তুমি আগে মানে মনে রাখবা, এইভাবে করে কিন্তু জানা তোমার খুবই জরুরি। আরও কিছু জিনিস আছে, যেমন তোমাকে আমি যদি বলি যে অক্সিজেনের জায়গায়, দেখো ভালো করে বুঝো, এই থায়ো জিনিসটা কি, ভালো করে বুঝো। তুমি যদি মনে রাখো, থায়ো মানে অক্সিজেনের স্থলে
অক্সিজেনের স্থলে সালফার, তাহলে তোমার জিনিসটা শেষ। মানে তুমি যদি মনে করো যে থায়ো মানে সালফার, তাহলে হবে না। থায়ো মানে হচ্ছে অক্সিজেনের স্থলে হচ্ছে সালফার। যেমন যেমন তোমাকে তোমাকে আমি যদি বলি সালফেট, ভালো করে বুঝো, আমি যদি তোমাকে বলি সালফেট, সালফেটের সংকেত কি? SO4 2-, এটা হচ্ছে সালফেটের সংকেত। তোমাকে আমি যদি বলি থায়ো সালফেট, ভালো করে বুঝো, তোমাকে যদি বলি থায়ো সালফেট, সালফেট, তাহলে কি হবে বলো তো? অক্সিজেনের একটা অক্সিজেনের জায়গায় একটা সালফার আসবে। এখানে অক্সিজেন কয়টা আছে? 4টা আছে। এখানে সালফার কয়টা আছে? 1টা আছে। তাহলে সালফেটের একটা অক্সিজেনের জায়গায় যদি আমি একটা সালফার বসাই, বলো তো, অক্সিজেন আছে 4টা, সালফার আছে 1টা, তাহলে একটা অক্সিজেন থেকে একটা সালফার বসালে সালফার হয়ে গেল কয়টা? 2টা। অক্সিজেন কয়টা হয়ে গেল? 4টার জায়গায় কয়টা হয়ে গেল? 3টা। এটাকেই আমরা বলি থায়োসালফেট আয়ন। কথা কি বুঝছো কি বুঝো নাই? এটাকে কি বলি? এটাকে কি বলি বলো তো? এটাকে বলি আমরা হচ্ছে থায়োসালফেট আয়ন। যেমন যেমন অ্যালকোহলকে আমরা অল দ্বারা প্রকাশ করি না? অল কার্যকরী মূলক মানে কি? OH, OH-টা হচ্ছে অ্যালকোহলের অল। এখন যদি তোমার তার আগে থায়োযোগ অল মানে থায়ল বানাইতে হয়, বলো তো থায়োযোগ অল মানে থায়ল মানে কি হবে? অক্সিজেনের জায়গায় সালফার মানে SH হবে। কথাটা কি বুঝতেছো? এই কথা বুঝতেছো? বুঝছো কি বুঝো নাই? মানে কাহিনী কি বুঝতেছো? যে থায়োযোগ অল মানে থায়ল, তাহলে অল মানে তো হচ্ছে হাইড্রোক্সিল মূলক অল, তাহলে থায়ল কি হবে? অক্সিজেনের জায়গায় সালফার হবে। বুঝছো কিনা? তো এইভাবে করে কিন্তু জিনিসগুলার নামগুলা কিন্তু তোমার মানে ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখন থেকে যেগুলোই তুমি দেখবা, হ্যাঁ, যেমন তোমাকে যদি বলি যে তোমার মনে আছে ফ্রিডরিখ ভোলার যে ওই যে জৈব যৌগ তৈরি করেছিল, সেখানে অ্যামোনিয়াম সায়ানেট ছিল। অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত কি ছিল? যে NH4CNO, মনে আছে এটা? NH4CNO, এটা কি মনে আছে তোমাদের? তোমাদের কাছে জানতে চাই, এটা কি মনে আছে তোমাদের? এটা মনে আছে? ইয়েস অর নো? ওই যে ফ্রিডরিখ ভোলার যে প্রথম প্রাণশক্তির মতবাদকে ভুল প্রমাণ করে সে প্রমাণ করলো অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে ইউরিয়া পাওয়া যায়, মনে আছে তোমাদের এটা? ইয়েস অর নো? মনে আছে সবার? এইটার নাম যদি অ্যামোনিয়াম সায়ানাইড হয়, হ্যাঁ, তাহলে তোমাদের কাছে আমি জানতে চাই যে আমি যদি বলি যে থায়োসায়ানেট জিনিসটা কি? অ্যামোনিয়াম সায়ানেট মানে তার মানে CNO, তাহলে থায়োসায়ানেট কোনটার সংকেত কি হবে? থায়োসায়ানেট। তাহলে তুমি নিজেই বলো তো থায়োসায়ানেটটা কি হবে? সায়ানেট যদি CNO হয়, তাহলে থায়োসায়ানেটটা কি হইতে পারে? তোমরা এখন বলে দিতে পারবা CNS, কারণ অক্সিজেনের জায়গায় সালফার, কারণ সায়ানেট মানে যেহেতু হ্যাঁ ইউরিয়া পেয়েছিল, রাইট? মানে এটা কিন্তু সায়ানেট, আবার সায়ানাইড বলিও না, হ্যাঁ, সায়ানাইড তো সায়ানেট। ক্লিয়ার? মানে অক্সিজেনের জায়গায় সালফার আসলে সেটাকে আমরা থায়ো বলবো। আচ্ছা, যাই হোক, আমরা একটা জায়গা থেকে অনেক দূর পড়ে ফেললাম, কারণ তোমাদের শেখা দরকার। আমি তো তোমাদেরকে বেসিক সহকারে শেখাচ্ছি, সেই জন্য তোমাদের এইখানে আমি এই জিনিসটা নিয়ে একটু আলোকপাত করলাম। আচ্ছা, আমি ছিলাম কোথায়? আমি ছিলাম এই যে ফসফরাস অ্যাসিড তৈরি হয়েছিল সেই জায়গায়। আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে PCl3 এর বিক্রিয়ায় আমাদের আসলে ফসফরাস অ্যাসিড তৈরি হয়েছিল। আচ্ছা, এছাড়া থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায়, এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড, হ্যাঁ। তো এখন দেখো যে এই যে থায়োনিল ক্লোরাইড যে আছে, এই থায়োনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় আচ্ছা, একজন কোশ্চেন করছে কি জানি, থামো এক সেকেন্ড। আর একজন বলছে ফসফিনিক অ্যাসিড কি? ফসফিনিক অ্যাসিড মানে এই যে আমি এটা লিখছি না, এই যে হাইপোফসফরাস অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিডের জেনারেল নেম হচ্ছে ফসফিনিক অ্যাসিড। এটাই তো জানতে চাইছো নাকি? একটু কমেন্ট করো, এটাই জানতে চাইছো?
ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখো আমাদের কোথায় ছিল। আচ্ছা, এইবার থায়ানিল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? থায়ানিল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় আবার কি আরসিএল তৈরি করবে, আরসিএল প্লাস আমরা কি তৈরি করতে পারতেছি, আমরা তৈরি করতে পারছি হচ্ছে এখানে SO2 এবং হচ্ছে HCl, এটা প্রডিউস করবে। তো অ্যালকোহল থেকে আমরা এইভাবে করে কিন্তু প্রডিউস করতে পারি। আচ্ছা, অ্যালকোহল থেকে তোমাদের বলো তো, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, তোমরা কি মনে আছে তোমাদের? সেটা লুকাস বিকারক টেস্ট, তোমাদের কি মনে আছে? তোমাদের কি লুকাস বিকারক টেস্টের কথা মনে আছে? লুকাস বিকারক পরীক্ষা, লুকাস বিকারক, লুকাস বিকারক সেটা কি ছিল? লুকাস বিকারকটা কি ছিল বলো? লুকাস বিকারকটা ছিল হচ্ছে ZnCl2 প্লাস HCl, এটা। তো নর্মালি আমরা যদি অ্যালকোহলের সাথে, আমরা যখন ধরো আমরা যদি চিন্তা করি যে আমার কাছে একটা অ্যালকোহল আছে, এই অ্যালকোহলের সাথে আমরা যদি মনে করো HCl এর বিক্রিয়া দিই, তাহলে হয়ে যায় কীরকম? এইটা একটা উভমুখী বিক্রিয়া হয়ে যায়। তো উভমুখী বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, মনে করো এখানে উভমুখী বিক্রিয়ায় এটা একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো, অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, বুঝছো? অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, এটা একটা উভমুখী বিক্রিয়া হয়। তাই এখানে বেশি পরিমাণে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায় না। বেশি পরিমাণে পাওয়ার জন্য তুমি HCl এর জায়গায় কি ইউজ করবা বলো তো? ZnCl2, মানে ZnCl2 এবং HCl এর মিশ্রণ, মানে লুকাস বিকারক ইউজ করবে। এটা করলে কি হবে? ZnCl2 হচ্ছে একটা শুষ্ক কারক, সেই শুষ্ক কারক পানিটাকে শোষণ করে নেবে, পানিটাকে শোষণ করে নিলে এটা একমুখী হয়ে যাবে, তার মানে তোমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এবং লুকাস বিকারক যে আছে ZnHCl এর দেবো না, ZnCl2 HCl, লুকাস বিকারক হচ্ছে ZnCl2 HCl, কারণ ZnCl2, Zn এবং HCl অতিরিক্ত পরিমাণে HCl এ প্রথমে ZnCl2 তৈরি করে, পরে ZnCl2 এবং HCl এইটার মিশ্রণকে বলা হয় হচ্ছে লুকাস বিকারক, কারণ এইটাই হচ্ছে শুষ্ক কারকটা যে আসলে পানিটাকে শোষণ করে নেয়। এবং এইটা কেন এত ইম্পর্টেন্ট, এটার পিছনে রিজন হচ্ছে তোমরা সবাই জানো, এটা একটু শুনো, যে আমরা জানি যে একটা এই যে কার্বন আছে, কার্বনের পাশে যদি আমরা OH দিই, এটা হচ্ছে অ্যালকোহল। এই কার্বনটা জয়টা কার্বনের সাথে যুক্ত থাকবে, সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি এইখানে এমন হয় যে বাকি দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে আর এক পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে, মানে কার্বনযুক্ত গ্রুপ আছে, সেটাকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলি। যদি দুই পাশে অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল বলি। 3 পাশে অ্যালকাইল গ্রুপ থাকলে কি 3 ডিগ্রি অ্যালকোহল বলি। আমরা এই জিনিসটা মনে রাখবো, কেন সেটা পরে SN2 SN1 SN2 বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়, মেকানিজম কি, সেটা বুঝলে আমরা এই জিনিসগুলো কেন হয় সেটা আমরা বুঝবো, কারণ ওই মেকানিজমগুলো আমরা পড়বো। প্রথম জিনিসটা মনে রাখো, এটা হচ্ছে যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, মানে সি কার্বনের সাথে OH যুক্ত আছে, OH যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন তার 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত বা কার্বনের সাথে যুক্ত, তাকে বলি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে তুমি যদি লুকাস বিকারকের বিক্রিয়া দাও, মানে HCl ZnCl2, যেটাকে আমরা বলতেছি লুকাস বিকারক, এটার যদি বিক্রিয়া দাও, একেবারে সঙ্গে সঙ্গে তোমার অধক্ষেপ পড়ে, সঙ্গে সঙ্গেই তুমি অধক্ষেপ দেখতে পাবা, সঙ্গে সঙ্গে তুমি ধুমধাম অধক্ষেপ দেখে ফেলবা যে হ্যাঁ আমি অধক্ষেপ পেয়ে গেছি, অধক্ষেপ পেয়ে গেলাম। তাহলে সঙ্গে সঙ্গে যদি মানে দ্রুত গতিতে তোমার আসলে অধক্ষেপ পড়বে, মানে সঙ্গে সঙ্গে সাথে সাথে অধক্ষেপ তুমি পাবা। কিন্তু তোমার যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, অর্থাৎ দুই পাশে আর থাকে আর এক পাশে থাকে H, তাহলে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আর তুমি লুকাস বিকারক দিলে তুমি সঙ্গে সঙ্গে পাবা না, 5 থেকে 10 মিনিট পরে এই অধক্ষেপটা তুমি পাবা, 5 থেকে 10 মিনিট পরে তুমি সেই অধক্ষেপটা তুমি পাবা, এই অধক্ষেপটা তুমি পাবা, এই জিনিসটা অধক্ষেপ যে পড়বে এটা তুমি 5 থেকে 10 মিনিট পরে পাবা, 5 to 10 মিনিটস। আর যদি এটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, মনে করো RCH2OH প্লাস, এটা ছিল 3 ডিগ্রি, এটা ছিল 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা যদি 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিলে এইটা নর্মালি ঠান্ডা পানিতে বিক্রিয়া করেই না, অনেক গরম পানিতে, মানে নর্মালি ঠান্ডা পানিতে 24 ঘন্টা পরে মাঝে মাঝে বিক্রিয়া করে, গরম পানিতে একবারে ঠান্ডা পানিতে বিক্রিয়া করে না, এটা আমি বলে দিতে বললাম যে সরি, ঠান্ডা অবস্থায় বিক্রিয়া করে না, ঠান্ডা অবস্থায় বিক্রিয়া করে না,
তুমি যদি কোনো পরিবর্তন ঘন্টাখানেক না দেখো তাহলে তুমি বুঝতে পারবা এখানে কি নাই, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে। তাহলে এইটার মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায়। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ বিক্রিয়া হচ্ছে লুকাস বিকারক টেস্ট। পার্থক্যকরণ বিক্রিয়া হচ্ছে লুকাস বিকারক টেস্ট। ক্লিয়ার, বুঝছো? তাহলে লুকাস বিকারক টেস্টটা কি? লুকাস বিকারক টেস্টটা হচ্ছে যে যদি তোমার 3 ডিগ্রি অ্যালকোহল হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক বিক্রিয়া করলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ পরে যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় 5 থেকে 10 মিনিট পরে পরে, যদি 1 ডিগ্রি হয় তাহলে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না। সাধারণ তাপমাত্রায় কি করে না? বিক্রিয়া করে না। দেখো সবাই ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করতো সবাই। ক্লিয়ার হয়েছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু বিক্রিয়াটা। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে লুকাস বিকারকের টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবা তোমরা, ঠিক আছে? তো তোমরা অ্যাডমিশনে যেয়ে কিন্তু আরও অনেক টাইপের অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি আছে। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিগুলোর মধ্যে যেমন এমনও আছে যে মার্কারি ফ্লোরাইডের মাধ্যমে কিভাবে অ্যালকাইল ফ্লোরাইড কিভাবে তুমি তৈরি করতে পারবা অ্যালকাইল ক্লোরাইড থেকে। তো সেগুলো তোমার এইচএসসিতে অত বেশি কাজে লাগে না। আমি বলছি অ্যাডমিশনের জন্য আলাদাভাবে করে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমি আলাদাভাবে করে বলে দিব, কারণ এখন তোমাদের যতটুকু লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এবং মানে এইভাবে করে পড়লেই তোমার 80%-এর মতো কাভার হয়ে যাবে। 20%ও আমি এখানে দেখাই দিব, কোনো প্যারা নাই। কিছু তো ক্লাস এখানে দিয়েছি। স্যার প্রথম পত্রের 3য় অধ্যায়ের এমসিকিউ চাই। ওকে, ঠিক আছে, দিবনি, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইডের আমি আর প্রস্তুতির দিকে আমরা বেশি দূর আগাচ্ছি না। অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি মনে করো এরকমই আছে। এইবার অ্যালকাইল হ্যালাইডের আমরা একটু বিক্রিয়ার দিকে চলে যাই। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি যখন তোমাদেরকে পড়ানোর সময় আমি আসলে কোন জিনিসটাকে ফোকাস করতেছি। আমি যেই জিনিসটাকে ফোকাস করতেছি তুমি একটা জিনিস খেয়াল করবা। আমি তোমাদেরকে এখন যে পড়াচ্ছি এই প্রথম 1 থেকে 10 বা 11 ম্যাক্সিমাম 12টা লেকচার, যেই 12টা লেকচার নিব, সেই 12টা লেকচারে তুমি দেখবা তোমরা অনেকেই বলে যে জৈব যৌগের তোমার বেসিক খারাপ। জৈব যৌগের বেসিক তোমার অনেক বেশি ভালো হয়ে যাবে। এই বেসিক দিয়ে তুমি করবা কি? বেসিক দিয়ে তুমি যেটা করবা, তুমি অবশ্যই একটা অজানা জৈব যৌগের কোশ্চেনকে তুমি অ্যাটেম্প করার চেষ্টা করতে পারবা, কিন্তু তারপরও অনেক সৃজনশীল তুমি করতে পারবা না। কেন? এখানে তুমি মেকানিজম, আমি তোমাকে অনেকগুলাই শেখাই নাই। মেকানিজম, যেগুলোর মেকানিজম দরকার আমি একদিনে মেকানিজমগুলো শিখাবো। তারপরে আবার আমাদের পরবর্তীতে অ্যারোমেটিক যৌগের নিয়ে যখন পড়াশোনা আসবে, অ্যারোমেটিক যৌগে আরও জিনিসগুলা পড়বা। অ্যারোমেটিক যৌগের কিছু জিনিস, এই কয়েকটা জিনিস যখন তোমার এক্সট্রা ভাবে করে অ্যাড হবে, তুমি দেখবা যে ধুমধাম করে তোমার কোনো কোশ্চেনে আর কিছু আটকাচ্ছে না। কথাটা কি বুঝছো? মানে
তোমার মাথার মধ্যে যদি তুমি এই জিনিসগুলোকে মোটামুটি নিতে পারো, আমি বলতেছি না যে তোমরা একদিনই সব কিছু তুমি নিতে পারবা, তুমি যদি এইভাবে করে মনে করার চেষ্টা করো আমার মতো করে যে হ্যাঁ অ্যালকেনকে 10ভাবে প্রস্তুত করা যায়, অ্যালকেনের বিক্রিয়া তেমন কিছু নাই, প্যারাফিন বলে, এর বিক্রিয়াগুলো ওই যে জাস্ট চেইন বিক্রিয়া বা এফি 400 ডিগ্রি নাইট্রেশন, তারপরে এগুলো এই কয়েকটা বিক্রিয়া আছে, আর কোনো বিক্রিয়া নেই যেগুলো আমি দেখাইছি। তারপরে হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের প্রস্তুতি তো খুবই সহজ, অ্যালকাইন থেকে হয়, এগুলো থেকে, তারপরে অ্যালকোহল থেকে হয়, তারপরে বলছি যে গাঢ় সালফিক অ্যাসিড দ্বারা হয়, তারপরে আবার P2O5 দ্বারা হয়, আবার তোমার P2O5 দ্বারা হবে, তারপরে হচ্ছে Al2O3 মানে অ্যালুমিনা দিয়ে হবে। এগুলো যখন তুমি মনে করার চেষ্টা করতে পারবা, সাইজেফের নীতি, মার্কনিকফ নীতি কতদিন যেটা পড়াইছি, এগুলো যদি কয়েকবার তুমি প্র্যাকটিস করো, তুমি কিন্তু বেসিক তোমার এত বেশি ভালো হবে। তুমি এইখান থেকে যদি তুমি ভর্তি পরীক্ষা দিবা, যখন ডিইউ ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা, অথবা বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা, হ্যাঁ তুমি যেইটাতেই ভর্তি পরীক্ষা দাও না কেন, তুমি অনেক বেশি আগায় থাকবা। তা তোমার আমার সাথে এই 80% কাভার করার এইটুক, 80% কার জন্য বলো তো? 80% হচ্ছে অ্যাডমিশনের জন্য, আর এইচএসসির জন্য 100%, কারণ আমি তোমাদেরকে সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো। তাই পুরাটা ফ্রিতে করাচ্ছি। একটু ফ্রি জিনিসের একটু মানুষের মূল্য টুল্য কম থাকে। যাই হোক, তোমরা অনেকেই আসো যে মূল্য টুল্য ভালোই দিচ্ছ, যে অনেক ক্লাস করতেছো। আমি দেখছি যে আমি এই যে গতবারও যখন অ্যাডমিশনের ক্লাস নিলাম, তখন কোর্স নিলে দেখা যায় যে মানে লাইভেই থাকে, মানে কোর্সের আমার লাইভেই থাকে, দেখা যায় 700 থেকে 800 জন লাইভে ক্লাস করে, কিন্তু ফ্রি ক্লাস করলে দেখা যায় যে 100-150। অবশ্য ওই স্টুডেন্টগুলো অবশ্য বেশিরভাগই আমার মানে অফলাইনের স্টুডেন্ট, সেটাও একটা বিষয়। অনলাইনে তো আমি কেমিস্ট্রি তেমন বেশি পড়াই না অনলাইনে, কারণ ম্যাথই বেশি করানো হয় জবের স্টুডেন্টের জন্য, এটাও একটা রিজন অবশ্য। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আসো, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের যে বিক্রিয়াগুলো আছে, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। তার আগে একটা জিনিস এখন আমি তোমাদেরকে বলার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাদেরকে গ্রুপে, ওই যে একটা যে গ্রুপ তোমাদেরকে শেয়ার করছি, ওই গ্রুপের মধ্যে একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছিলাম যে কোনটা নিউক্লিওফাইল কোনটা ইলেকট্রোফাইল। তোমরা তো অ্যাটলিস্ট নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে মোটামুটি চিনো কি চিনো না? মোটামুটি। আর আমাদের ওইখানে কিন্তু ডিটেলস বলছি, কিন্তু নর্মালি নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল কি চিনো? মনে আছে তোমাদের জিনিসগুলা? আমি এখানে আর ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ওখানে কিন্তু আমি দিছি সক্রিয়তা, ফ্রি রেডিকেলের সক্রিয়তা, নিউক্লিওফাইলের সক্রিয়তা, কার্বনায়নের সক্রিয়তা, কার্বনিয়াম আয়নের সক্রিয়তা, এগুলো দিয়েছিলাম। নর্মালি এগুলো কি চিনো না, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল? দেখো, নিউক্লিওফাইল মানে কি? ফাইল মানে কি? আকর্ষী। নিউক্লিও মানে কি? নিউক্লিয়াস আকর্ষী। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন। ফাইল মানে কি বলতো? আকর্ষী। তাহলে নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, তাই না? মানে ফাইল মানে হচ্ছে আকর্ষী, ফাইল কথাটার অর্থ হচ্ছে আকর্ষী, তার মানে এটা ফাইল মানে হচ্ছে আকর্ষী। নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াস আকর্ষী, বা অনেকে বলে যে নিউক্লিয়াস তো থাকে কেন্দ্রে, সেজন্য কেন্দ্রেও যোগ আকর্ষী মানে কেন্দ্রাকর্ষী। অনেক সময় এটাকে কেন্দ্রাকর্ষী বলা হয়, তাই না? নিউক্লিওফাইল বিক্রিয়া, নিউক্লিওফিলিক বিক্রিয়াকে আমরা বলি কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী কেন? কারণ কেন্দ্র, নিউক্লিয়াস তো থাকে কেন্দ্রে, সেজন্য এটাকে বলি আমরা কেন্দ্রাকর্ষী। আর এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। আচ্ছা, তো তোমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, নিউক্লিওফাইল দেখলেই তুমি মনে রাখবা এটা হচ্ছে মাইনাস প্রকৃতির, ইলেকট্রোফাইল দেখলেই তুমি মনে রাখবা এটা প্লাস প্রকৃতির। এইভাবে করে চিন্তা করারও দরকার নাই যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন নেগেটিভ, ফাইল মানে আকর্ষী, তাহলে ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রন যেহেতু নেগেটিভ আকর্ষী হবে পজিটিভ, এইভাবে না। ইলেকট্রোফাইল মানে পজিটিভ টাইপের, নিউক্লিওফাইল মানে নেগেটিভ টাইপের, এইটা মাথায় রাখবা, এইটা এইভাবে মাথায় রাখবা। যে কোনো আমি মাইনাস দেখবো, মনে করো Cl মাইনাস, Br মাইনাস, Cn মাইনাস, এগুলোকে আমরা নাম দিয়ে দেবো নিউক্লিওফাইল। এর সাথে সাথে কে আর নিউক্লিওফাইল, যে মাইনাস না কিন্তু ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন যার কাছে বেশি আছে, ইলেকট্রন বেশি আছে কার? ইলেকট্রন যার কাছে বেশি আছে সে কেন্দ্রে আক্রমণ করে। যেমন যার কাছে মুক্তজোড় ইলেকট্রন থাকে, যেমন হচ্ছে পানি, যেমন হচ্ছে অ্যামোনিয়া, তাই না? এগুলোর কাছে কি থাকে বলতো? মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই যে মুক্তজোড় ইলেকট্রন যাদের কাছে, যারা নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফাইল।
আবার মানে মানে এটা ডিরেক্টলি নেগেটিভগুলো হইতে পারে, অথবা যাদের কাছে মুক্তচর ইলেকট্রন থাকতে পারে, অথবা যারা অষ্টক সম্প্রসারণ ঘটায়, সাধারণত অষ্টকটা সম্প্রসারণ ঘটায় মানে ইলেকট্রন বেশি থাকবে যারা, তাদেরকে বলি আমরা হচ্ছে ইলেকট্রন মানে নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফাইল। আবার ইলেকট্রোফাইল কারা? ইলেকট্রোফাইল হচ্ছে যারা পজিটিভগুলা, তুমি মনে করো H প্লাস, আর প্লাস, আর CO প্লাস, এগুলোকে আমরা বলবো কি বলো দেখি? হ্যাঁ, এগুলোকে আমরা বলবো কি? NO2 প্লাস, এগুলোকে বলবো আমরা হচ্ছে ইলেকট্রোফাইল। এর সাথে আমরা যদি প্রশমধর্মী ইলেকট্রোফাইলের কথা বলি, যাদের কাছে প্লাস বা মাইনাস নাই, তারা কারা হবে? যাদের কাছে ইলেকট্রন কম আছে, এগুলোকে বলি আমরা লুইস অ্যাসিড। এগুলোকে আমরা বলি লুইস অ্যাসিড, যারা অষ্টক অসম্পূর্ণ যাদের থাকে, যেমন AlCl3, তাই না, BeCl2, হ্যাঁ, BeCl2, FeCl2, এগুলোকে আমরা বলি হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এই যে লুইস অ্যাসিড যে আছে, এই লুইস অ্যাসিড বা অষ্টক যাদের অসম্পূর্ণ আছে তারা আসলে এক প্রকারের ইলেকট্রোফাইল। কথা কি বোঝা গেছে? এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। এখান থেকে বুঝতেছো যে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন যেখানে থাকে তাকে আকর্ষণ করে, কারণ ও তো নিজে পজিটিভ, যেখানে ইলেকট্রন দেখে সেখানে আকর্ষণ করে। তো প্রথম বিষয়টা আমরা এর গত 2 দিনে আমরা যে পড়েছি, ভালো করে মনোযোগ দাও, গত 2 দিনে যে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন পড়েছি, এটার একটা আমরা সামারি করে ফেলি যে অ্যালকিন আর অ্যালকাইন তোমার কাছে কি মনে হয়? এদের কাছে কি বন্ধন আছে বলো তো? এদের কাছে সিগমার পরে পাই বন্ধন আছে, অর্থাৎ অ্যালকিনে ডাবল বন্ড আছে। আচ্ছা, অ্যালকিনে থাকে ডাবল বন্ড, আবার অ্যালকাইনে থাকে ট্রিপল বন্ড, তার মানে সিঙ্গেল বন্ডের চেয়ে বেশি বন্ড আছে, অর্থাৎ এখানে পাই বন্ধনের উপস্থিতি মানে কি? ইলেকট্রন বেশি, এদের কাছে ইলেকট্রন বেশি আছে। তার মানে এইখানে প্রথমত আক্রমণ করতে আসে যারা আসলে আক্রমণ করে, এই ধরনের সাবস্ট্রেটকে যারা আক্রমণ করে, সেই আক্রমণকারী বিকারকগুলা একগুলোই ইলেকট্রোফাইল, মানে যাদের কাছে যা মানে ইলেকট্রোফাইল হয় নাকি নিউক্লিওফাইল হয়? দেখো, ইলেকট্রন আকর্ষী, যার কাছে ইলেকট্রন বেশি আছে তাকে আক্রমণ করে কি? ইলেকট্রোফাইল। তার মানে এই অ্যালকিন এবং অ্যালকাইনকে ইলেকট্রোফাইল এসে আক্রমণ করে জন্য এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। বলো এগুলো কি ফিলিক বিক্রিয়া দেয় বলো তো? এগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। কি এগুলো? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। তাহলে সেইমভাবে আমি যদি আক্রমণের দিকেই যদি আমরা যাই, আক্রমণের কথার দিকেই যদি আমরা যাই, তাহলে বেনজিনের মধ্যেও কি আছে বলতো? 3টা ডাবল বন্ড আছে। 3টা যেহেতু ডাবল বন্ড আছে, এদের কাছেও ইলেকট্রন বেশি আছে, তার মানে এরাও কি বিক্রিয়া দিবে বলতো? এর কাছেও যেহেতু ইলেকট্রন বেশি, তার মানে সে কি? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক অ্যাসিড কেন লিখছি? ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। মানে এখানে কিন্তু কনফিউজ হইও না। দেখো, কনফিউশনটা দূর করতে হবে। দেখো, এরা হচ্ছে আক্রমণকারী বিকারক, এরা হচ্ছে আক্রমণ করে। এরা কে বলো দেখি? এরা হচ্ছে আক্রমণ করে, এরা হচ্ছে আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক এরা হচ্ছে সাবস্ট্রেট, মানে যাকে সে আক্রমণ করে। এটা হচ্ছে সেই জৈব যৌগটা। এই জৈব যৌগকে যদি একটা ইলেকট্রোফাইল আক্রমণ করে তাহলে বলবো ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, যদি নিউক্লিওফাইল আক্রমণ করে তাহলে বলবো নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়। এর কাছেই যেহেতু ইলেকট্রন বেশি, তাহলে যে ইলেকট্রোফিলিক সে এসে আক্রমণ করবে, সেই জন্য আমরা বলবো এ হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়। এগুলোকে বলি আমরা সাবস্ট্রেট, মানে এদেরকে আক্রমণ করে। আর এই দুটা এগুলো কি বলো দেখি? এগুলো হচ্ছে ফ্রি রেডিকেল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এরা হচ্ছে আক্রমণকারী বিকারক। এই আক্রমণকারী বিকারক, কোন আক্রমণকারী বিকারক একে আক্রমণ করলো? অ্যান্সার হচ্ছে ইলেকট্রোফাইল আক্রমণ করলো, কারণ এর কাছে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাই ইলেকট্রোফাইল এসে আক্রমণ করছে। বেনজিনের কাছেও সেম কাহিনী। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝছো? কথা বুঝলা? আচ্ছা, একটা ডিফারেন্স, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটার নাম হচ্ছে, আমি পড়াবো তোমাদেরকে অ্যারোমেটিক যৌগে, সেটার নাম হচ্ছে একটা রেজোনেন্স নামে একটা ধর্ম আছে। নাম শুনছো তোমরা? নাম না শুনলেও সমস্যা নাই, খালি নামটা অনুরণন বা রেজোনেন্স, এই নামটা তোমরা শুনছো কিনা? এই অনুরণন বা রেজোনেন্স থাকে হচ্ছে বেনজিনের মধ্যে। মানে এর কাঠামো, স্ট্রাকচারটাকে এ আসলে একান্তর যে দ্বিবন্ধনগুলো আছে, এই দ্বিবন্ধনগুলোর অবস্থান এরা চেঞ্জ করতে পারে। মানে এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, এইটা এই জায়গায়, এইভাবে করে সুইচ করতে পারে। এগুলোকে বলে হচ্ছে তোমার কি বলো দেখি? এগুলোকে বলে হচ্ছে রেজোনেন্স। এই রেজোনেন্স যাদের মধ্যে থাকে তারা
তাদের একটা এক্সট্রা একটা মানে অন্য রকমের বৈশিষ্ট্য থাকে। এটা তোমরা পড়বা, কিন্তু নামটা শুধু শুনে রাখো, এর মধ্যে রেজোনেন্স থাকে, কারণ এটা আমি তোমাদেরকে পড়াবো, কোনো প্যারা নাই, খালি এটুকু মনে রাখো। অ্যালকিন অ্যালকাইনের রেজোনেন্স থাকে না, বেনজিনের রেজোনেন্স থাকে। কি সমস্যা, কি সুবিধা, এই জিনিসটা বুঝো। ব্যাপারটা হইলো অ্যালকিন বা অ্যালকাইনে যখন তোমার এই ডাবল বন্ড আসে, তোমার এইখানে যখন কেউ আক্রমণ করে, হয় কি যে এখানে যেহেতু মানে ইলেকট্রন বেশি, তাই প্লাস জিনিসটা এই ইলেকট্রোফাইলটা এসে আক্রমণ করে। এই আক্রমণ করার ক্ষেত্রে প্লাস জিনিসটা এক জায়গায় যায়, মাইনাস জিনিসটা আরেক জায়গায় যায়। এইভাবে যে বিক্রিয়াটা সংঘটিত হয় এটাকে বলে সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। এটাকে বলে সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। তাই এই অ্যালকিন বা অ্যালকাইন সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয়। এদের প্রধান বিক্রিয়া হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তোমাদের মনে আছে অ্যালকিনের বিক্রিয়াগুলো আমরা যে পড়েছি, ব্রোমিনের সাথে বিক্রিয়া যখন দিছি, দুই পাশে ব্রোমিন যোগ করে দিছি, HBr মার্কনিকভ দিছি, এক পাশে H এক পাশে Br দিছি, মানে কোনো বাই প্রোডাক্ট নাই। যদি এন্টি মার্কনিকভ দিছি, এক পাশে H এক পাশে Br দিছি, ওজনীকরণ দিছি, 3 জায়গায় মানে অক্সিজেন দিয়ে দিছি। আলটিমেটলি এগুলো সবগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া, মানে যা সংযোজিত হচ্ছে। কিন্তু রেজোনেন্স থাকলে এই সংযোজন বিক্রিয়ার দেওয়ার প্রবণতাটা কমে যায়। তাই এদের প্রধান বিক্রিয়াটা হয়ে যায় তখন প্রতিস্থাপন বিক্রিয়া। তুমি যদি দেখো লক্ষ্য করে বেনজিনের প্রধান বিক্রিয়া কি, তখন তুমি দেখতে পাবা বেনজিনের প্রধান বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, হোয়ারএস অ্যালকিন এবং অ্যালকাইনের প্রধান বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। কথা কি বুঝছো? এই জিনিসটা তোমরা মনে রাখবা। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের প্রধান বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, কিন্তু বেনজিনের প্রধান বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? রেজোনেন্স থাকে সেই জন্য। আচ্ছা খেয়াল করো, বুঝছো? পারবা? আচ্ছা খেয়াল করো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে যখন বলতেছি অ্যালকাইল হ্যালাইডের কথা, তোমার মাথার মধ্যে অ্যালকাইল হ্যালাইডের, তোমার মাথার মধ্যে প্রথমেই কি এইরকম একটা চিন্তা আসে না যে কোনো প্রকারে এইখানে যে হ্যালোজেনটা আছে, আমার মাথার মধ্যে এই জিনিসটাই আসে, মনে করো যে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া যদি আমি করতে চাই, অথবা অ্যালকোহলের বিক্রিয়া যদি আমি করতে চাই, তাহলে প্রথমত আমার মাথায় যেটা চিন্তা আসে, এই হ্যালোজেনটা হচ্ছে একটা নেগেটিভ, এই নেগেটিভের জায়গায় আরেকটা নেগেটিভ এসে প্রতিস্থাপন হবে। এই OH-টা হচ্ছে একটা নেগেটিভ, OH মাইনাস, এই OH-এর জায়গায় একটা OH মাইনাস প্রতিস্থাপিত, OH মাইনাসের জায়গায় একটা নেগেটিভ জিনিস প্রতিস্থাপিত হবে। আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় আসে। তাহলে দেখো, আমরা যদি বলি যে অ্যালকাইল, আমরা তো এই দুটা জিনিস বুঝলাম যে অ্যালকিন এবং অ্যালকাইন নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, আবার বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলের কি অবস্থা, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলের কি অবস্থা, ও অ্যালকোহল এইটার কি অবস্থা, আমাকে যদি এটা জিজ্ঞেস করে, তাহলে আমি যেটার দিকে আমি আসলে মনে করি, সেটা আমার মাথার মধ্যে যেটা আসে, আচ্ছা বলো তো, একটা মাইনাস জিনিস, মনে করো এ তো মাইনাসকে কি মাইনাস প্রতিস্থাপন করে নাকি প্লাস প্রতিস্থাপন করে? তোমরা একটু কোশ্চেন বলো তো, মানে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। একটা মাইনাসকে মাইনাস প্রতিস্থাপন করে নাকি প্লাস প্রতিস্থাপন করে? একটু তাড়াতাড়ি বলো। কি মনে হচ্ছে? রানী বলছে মাইনাসকে প্লাস প্রতিস্থাপন করে। এটা আরে গাধা, তুমি একটা জিনিস বুঝো না, প্রতিস্থাপন বুঝো না। মনে করো একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তোমার কথা হচ্ছে মানে এই ছেলের গার্লফ্রেন্ড, মনে করো এটা। তো এই গার্লফ্রেন্ডটাকে যদি কেউ প্রতিস্থাপন করে, যে গার্লফ্রেন্ডটা চলে গেল, এই জায়গায় প্রতিস্থাপন হয়ে একটা মেয়ে আসবে নাকি একটা ছেলে আসবে? বলো, একটা মেয়েকে প্রতিস্থাপন করবে কে? আর একটা মেয়ে নাকি একটা ছেলে? তুমি কি বলবা? গার্লফ্রেন্ড চলে গেছে, এখানে একটা ছেলে আসবে, তাহলে হইলো? আরে প্রতিস্থাপন করার বেলা একই সমগোত্রীয় জিনিস দ্বারা প্রতিস্থাপন হয়। আরে পড়াশোনার সাথে প্র্যাকটিক্যাল মিলাইতে হবে।
মানে যখন তুমি একটাকে আরেকটাকে রিপ্লেস করবা তখন যেই জিনিসটা যাচ্ছে ওই সমগোত্রীয় জিনিস দ্বারা রিপ্লেস হইতে হবে। যদি তোমার যোগ হওয়ার বিষয় থাকে, হ্যাঁ ছেলে মেয়ের সাথে যোগ হবে, মেয়ে ছেলের সাথে যোগ হবে, বিপরীত জিনিসটা যোগ হয়, কিন্তু প্রতিস্থাপনের বেলা হচ্ছে বিপরীত জিনিসটা প্রতিস্থাপিত হয়। অর্থাৎ এইখানে মাইনাস জিনিস আছে, মাইনাস জিনিসকেই প্রতিস্থাপন করবে, অর্থাৎ মাইনাসকে নিউক্লিওফাইল আসলে একটা মাইনাসকে প্রতিস্থাপন করতে পারে, নিউক্লিওফাইল আসলে একটা মাইনাসকে প্রতিস্থাপন করতে পারে। এইখান থেকে আমরা বুঝি এই দুইটা আসলে নিউক্লিওফিলিক বিক্রিয়া দিবে, কারণ নিউক্লিওফিলিক কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কি বুঝো নাই? বুঝছো? কাহিনী বুঝলা? আর বলবা প্লাস মাইনাসকে প্রতিস্থাপন করে, মাইনাস প্লাসকে প্রতিস্থাপন করে, এগুলা বলবা তোমরা? হ্যাঁ আচ্ছা, আমি ভেবেছি যুক্ত হওয়ার কথা। হ্যাঁ যুক্ত না, আমি বলছি প্রতিস্থাপন করার কথা। এর জায়গায় কে বসবে? নেগেটিভের জায়গায় আরেকটা নেগেটিভ বসবে। তারপরে নেগেটিভকে প্রতিস্থাপন করলো মানে কি? এরা আসলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এদের প্রধান বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তোমাদের এই রকমের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আরও একটা দেয়, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কেন দেয় সেটা আবার তোমরা এখানে একটা রেজোনেন্স আছে সেই জন্য দেয়, সেটা তুমি পরে দেখবা। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডও নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই কয়েকটা জিনিস লিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে যে কে কোন টাইপের বিক্রিয়া দেয়। তোমাদের আরেকটা জিনিস আছে অ্যালডিহাইড আর কিটোন, ওটা আমি তখনও পড়াবো অ্যালডিহাইড আর কিটোনের সময়। অ্যালডিহাইড আর কিটোন কী ধরনের বিক্রিয়া দেয়? অ্যালডিহাইড আর কিটোন যেভাবে বিক্রিয়া দেয় যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তো ঋণাত্মকতা বেশি, এইটার হচ্ছে কম, এটা হচ্ছে মাইনাস, তাহলে কেন্দ্রে আক্রমণ করবে একটা হচ্ছে মাইনাস জিনিস, যেহেতু এখানে প্লাস আছে, তারপর মাইনাস জিনিস মানে নিউক্লিওফাইলে অ্যাটাক করলে এখানে যুক্ত হবে, সেই জন্য অ্যালডিহাইড আর কিটোন মানে RCHO এবং আচ্ছা অ্যালডিহাইড ও কিটোন হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড ও কিটোন এটা পড়বা আর কি পরে। তাহলে তুমি এই যে আমি যতগুলো বললাম এগুলো কিন্তু MCQতে আসে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আচ্ছা একটু সামারি করো তো। সামারি করলে মানে কে কোন টাইপের বিক্রিয়া দিল, এটা যদি আমি একটু সামারি করে ফেলি, যে দেখো খেয়াল করো এখানে খেয়াল করো যে এই যে আমি যখন বলেছি, আচ্ছা নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল পড়ানোর পরে ইলেকট্রোফাইল যাকে আক্রমণ করবে সে সেই ফিলিক বিক্রিয়া দিবে। অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন, বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অ্যালডিহাইড এবং কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এই কয়েকটা কিন্তু তুমি অবশ্যই আগে মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো কিন্তু তোমার মাথার মধ্যে রাখবা, কারণ দরকার, এগুলো জানা তোমার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি প্রথমত এই জিনিসটা যদি আমরা বুঝি যে অ্যালকাইল হ্যালাইডের যে আমরা বিক্রিয়া পড়তেছি, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, আমরা আবার একটু অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো একটু দেখি। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, আচ্ছা প্রথম কথা এর বিক্রিয়াগুলোকে আমরা যদি কিছু সেপারেট করি। আচ্ছা সেপারেটের মধ্যে এক নাম্বারটা যদি দেই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটু আগে বললাম যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা কি ছিল। মনে আছে যে CH3 মনে করো, আচ্ছা আর CH2 মনে করো, আচ্ছা RCH, এখানে মনে করো I, এখানে দেওয়া আছে CH3, এইখানে দিলাম KOH অ্যাকোয়াস। বলো এর আগে এই ধরনের আমরা মানে করছি আর কি বিক্রিয়া, বলো এর আগের দিনগুলোতে বলো তো কি হবে? এই বিক্রিয়াটা মনে করো তোমার পরীক্ষায় আসলো, কি হবে বিক্রিয়া, কি হবে বলো? মানে দেখো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আমি বলছি যে আজকে তোমাদেরকে ধরবো, কারণ আগের বিক্রিয়াগুলোই বারবার রিপিট হবে। তুমি যদি ভালো করে প্র্যাকটিস আমার সাথে করতে থাকো এগুলো তুমি পারবা। আমি কি বলছিলাম, জলীয় হলে একরকমের হয়, অ্যালকোহলীয় হলে আরেক রকম হয়। জলীয় হইলে কি ছিল বলো? জলীয় হইলে কি উৎপন্ন হয়? এই তো রানী, হ্যাঁ ভেরি গুড, সাবিকুন্নাহার রানী, ভেরি গুড, সুন্দর। অ্যালকোহল উৎপন্ন হবে কেন? এই ওয়েস্টটা এই জায়গায় প্রতিস্থাপিত হবে, তাই না? এই ওয়েস্টটা এই জায়গায় প্রতিস্থাপিত হবে, আর এই আইটা এই জায়গায় চলে যাবে। তারপরে আর এখানে চলে আসবে CH, এখানে আসবে OH, এখানে আসবে CH3, এখানে আসবে KI, তাই না?
রাইট, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, যদি আমি তোমাকে বলি যে আর মনে করো আর এক্স প্লাস, মানে আমরা কেওএইচ না দিয়ে এনএওএইচ দিলেও কি সেম হবে কি হবে না? কেওএইচ এনএওএইচ অ্যাকোয়াস দিলেও কি সেম জিনিস হবে, তাই না? আর ওএইচ প্লাস হচ্ছে এনএএক্স, এরকমই হবে, তাই না? আচ্ছা, এই রকমের আর কি বিক্রিয়া হইতে পারে? মানে এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আর কি বিক্রিয়া হইতে পারে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের মধ্যেই আমরা যাচ্ছি, আর কি হইতে পারে বলো তো? আর এক্স এর সাথে তুমি মনে করো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবা, মনে করো KCN এর সাথে বিক্রিয়া দিলা, হ্যাঁ, তাহলেও হইতে পারে। অথবা তুমি অন্যান্য আরও অনেকগুলো বিক্রিয়া তুমি দিতে পারো। AgNO2 এর সাথে বিক্রিয়া দিলা, ধরো এখানে AgNO2 এর সাথে তুমি বিক্রিয়া দিলা, তাহলে তুমি NO2টা এই জায়গায় চলে আসলো, আর NO2 আর এক্সটা এখানে চলে আসলো AgX। তো এগুলো অনেকগুলোই বিক্রিয়া হইতে পারে, কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বিক্রিয়া, এই বিক্রিয়া ইম্পর্টেন্ট না। কোন বিক্রিয়া ইম্পর্টেন্ট? একটা হচ্ছে KOH অ্যাকোয়াস, যেটা আমি দিচ্ছি, KOH অ্যাকোয়াস বা NaOH অ্যাকোয়াস, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বিক্রিয়া হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সায়ানাইডের সাথে বিক্রিয়া। দেখো, মনে করো তোমার আছে আরএক্স, এটার সাথে তুমি পটাশিয়াম সায়ানাইডের তুমি বিক্রিয়া করছো, পটাশিয়াম সায়ানাইড, তাহলে কি হবে? এখানে দেখো সায়ানাইড যে আছে, এই সিএনটা আর এর সাথে সিএন চলে আসবে, হ্যাঁ, আর এর সাথে তোমার কি চলে আসবে বলো তো? আর সিএন প্লাস আসবে হচ্ছে KX, এইটা চলে আসবে। তাহলে এটা হচ্ছে একটা সায়ানাইড তৈরির হচ্ছে তোমার বিক্রিয়া। এই বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট? এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এই কারণে, তুমি যে কোনো একটা হাইড্রোকার্বনকে তুমি যখন সায়ানাইড বানাইতে পারবা, সায়ানাইড থেকে তুমি অনেক দিকে তুমি যাইতে পারবা। যেমন সায়ানাইড থেকে তুমি ইচ্ছা করলে যদি তুমি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করো, মানে পানি যোগ করো অ্যাসিডীয় মাধ্যমে, তাহলে তুমি অ্যাসিড পাবা, RCOOH, তুমি অ্যাসিড পাবা। আবার তুমি যদি এটার বিজারণ করা তুমি দেখবা যে বিজারণ কি জিনিস, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট জিনিসটা কি, এটাও তুমি শিখবা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা একটা বিজারণ যদি করো তাহলে তুমি সমান কার্বন বিশিষ্ট তুমি অ্যামিন পাবা। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। এখানে কেন এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট? বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এই কারণে, এইখানে যতগুলা কার্বন ছিল, এইখানে একটা কার্বন বাড়ার ফলে আমি কিন্তু একটা কার্বনকে আস্তে আস্তে আমি কিন্তু বাড়াই ফেলছি, কার্বন বাড়ানোর বিক্রিয়া এটা হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি করার বিক্রিয়া। কার্বন সংখ্যা বৃদ্ধি করার জন্য তুমি KCN ইউজ করতে পারো। যেমন আমি যদি তোমাকে বলি যে কিভাবে আমি যদি বলি যে মিথেন থেকে কিভাবে তুমি মিথেন থেকে, আচ্ছা একটা করি, এখানে লিখি, কিভাবে তুমি মিথেন থেকে ইথানোয়িক অ্যাসিড পাবা। এই মিথান থেকে ইথানোয়িক অ্যাসিডের রূপান্তর কি হবে? ইথানোয়িক অ্যাসিডের রূপান্তর কি হবে বলো? মিথেনে কার্বন কয়টা? মিথেনে কার্বন হচ্ছে একটা। ইথানোয়িক অ্যাসিডে কার্বন কয়টা? কার্বন হচ্ছে দুইটা। তাহলে তোমাকে কি করতে হবে? কার্বন সংখ্যা বাড়াতে হবে। তুমি কিভাবে করতে পারো? তুমি বলবা আমার কাছে আছে মিথেন, আমি একে বলবো যে এখানে আমি ক্লোরিন আয়রন 400 ডিগ্রি দিলে একবার আমার আসলে মিথাইল ক্লোরাইড তৈরি হবে, এবং মিথাইল ক্লোরাইডের সাথে আমি যদি KCN যুক্ত করি তাহলে কি হবে? CH3CN যুক্ত হবে। এই CH3CN এর অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ যদি আমি করি, আমি জানি এটা অ্যাসিড পাওয়া যাবে সমান কার্বন বিশিষ্ট। এখানে যে দুইটা কার্বন আছে, 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে আমি মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড থেকে তোমার ইথাইল নাইট্রাইল, CN কে কিন্তু নাইট্রাইল বলা হয়, বা মিথাইল সায়ানাইড বা সায়ানো ইথেন, এভাবে করে আমরা এগুলো দেখব কিভাবে করে কি বলা হয়। তবে নাইট্রাইল দিয়ে করলে ইথাইল নাইট্রাইল থেকে ইথানোয়িক অ্যাসিড, আমরা এগুলোর নামকরণ তো শিখবো আবার। ইথানোয়িক অ্যাসিড আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নামকরণ আমরা দেখব, এটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। সবাই ক্লিয়ার, বুঝছো? তাহলে মিথেন থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড পাবা? মিথেন থেকে মিথাইল ক্লোরাইড বানাইলা, KCN দিলা, CH3CN হইলো, CH3CN থেকে তুমি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলা। একটাই নিয়ম না, অনেক নিয়ম আছে, আমি একটা নিয়ম তোমাদেরকে দেখাইলাম। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? পারবা? ওকে, ঠিক আছে। তাহলে এইটা
এখন খেয়াল করো যে এই জন্য এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। এখন তোমার কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা যে আছে ধরো CH3NH2, তাই না? তো আমি তোমাদেরকে এই দুইটা যৌগের নাম বলতেছি, ভালো করে শোনো। এই যৌগটার নাম কি? CH3NH2। এটার একটু নাম বলো তো, এটার নাম কি একটু সবাই বলো তো, এটার নাম বলো আগে, তারপরে এটার নাম বলবা। এই দুটার নামটা একটু বলো সবাই। মানে যদিও আমি তোমাদেরকে অ্যামিনের নামকরণ শিখাই নেই, তারপর তোমরা পারো কিনা? কোথায়? ভেরি গুড, সুন্দর, এই তো অনেকেই পারছো। ওকে, তাহলে এটার নাম হচ্ছে তোমার মিথাইল অ্যামিন। এটার নাম কি বলো তো? মিথাইল অ্যামিন। আর এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন, তাই না? এটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। আচ্ছা, ডাইমিথাইল অ্যামিন। আচ্ছা, এইটার নাম কি? আমি যদি এখানে একটা কার্বন বাড়াই দিই তাহলে CH3CH2NH2, তাহলে এটার নাম হবে ইথাইল অ্যামিন। হ্যাঁ, ইথাইল অ্যামিন। আচ্ছা, এগুলো আমি না ইউপ্যাক নাম সহ আমি তোমাদেরকে শিখাই দেবো, কোনো প্যারা নাই। এখন তোমাদেরকে আমি যদি বলি, দেখো খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি তোমাকে বললাম যে ঠিক আছে, তোমার কাছে আছে মিথেন থেকে তুমি কিভাবে করে রূপান্তর করবা ইথাইল অ্যামিন। মিথেন থেকে তুমি কিভাবে রূপান্তর করবা হচ্ছে ইথাইল অ্যামিন এইটা, এবং মিথেন থেকে তুমি কিভাবে রূপান্তর করবা তোমার হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। এই দুটা তুমি কিভাবে রূপান্তর করতে পারবা, এইটা তোমার কাছে আমি জানতে চাইলাম। কোশ্চেন এটা রূপান্তরের কোশ্চেন, মানে করে কিভাবে এটা আমরা করব, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিলাম, মনে করো, ভালো করে বুঝো। তাহলে মিথাইল অ্যামিন এবং হচ্ছে মনে করো ইথাইল অ্যামিন এবং হচ্ছে ডাইমিথাইল অ্যামিন তুমি কিভাবে করে তৈরি করতে পারবা মিথেন থেকে। তাহলে তুমি প্রথমটা জিনিসটা কিন্তু তোমরা পেরেই গেছো যে আমরা যেমন CH4, এইখানে আমি ক্লোরিন দিলাম, Fe 400 ডিগ্রি দিলে কি হবে বলো দেখি, 400 ডিগ্রি সেলসিয়াস দিলে, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড হলো। তারপরে আমরা KCN দিলাম কার্বন সংখ্যা বাড়ানোর জন্য, CH3CN হইল। এরপরে CH3CN এ কি হবে, আমরা যদি এটার বিজারণ করে দেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করে দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে আমাদের কি চলে আসলো বলতো, CH3CH2NH2 সমান কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যামিন তৈরি করলো। তার মানে আমাদের কিন্তু ইথাইল অ্যামিন তৈরি হয়ে গেল, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমটা অলরেডি আমাদের কিন্তু ডান, মানে প্রথমটা করতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। কথা কি বুঝছো? কোনো প্রবলেম নাই যে প্রথমটা তো খুবই সুন্দরভাবে আমরা করে ফেলতে পারতেছি, আরে প্যারা আছে নাকি, এটা কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড থেকে সায়ানাইড থেকে সায়ানাইড আমি কার্বনের সংখ্যা বাড়াইছি, এখানে করলাম। কিন্তু আমি যদি এখন সেকেন্ডারি অ্যামিন মানে 2 ডিগ্রি অ্যামিন যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গায় খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের বিক্রিয়াটাতে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আমরা যখন সায়ানাইডের সাথে যখন বিক্রিয়া করি, দেখো এই যে পটাশিয়াম সায়ানাইডের সাথে যখন বিক্রিয়া করি তখন অ্যালকাইল সায়ানাইড তৈরি করে। আর যদি তুমি পটাশিয়াম সায়ানাইডের জায়গায় সিলভার সায়ানাইডের সাথে বিক্রিয়া করো, সিলভার সায়ানাইড, তাহলে যেই জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে আইসোসায়ানাইড তৈরি করে। আইসোসায়ানাইড তৈরি করে কেন তৈরি করে আমি দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, কোনো প্যারা নাই। কেন তৈরি করে এটা একটু আমি বলে দিব, সমস্যা নেই। আইসোসায়ানাইড মানে হচ্ছে এনটা আগে সিটা পরে, মানে আর এর সাথে এনের বন্ধনের সাথে সি এখানে যদিও রেজোনেন্স থাকে, হ্যাঁ, RNC মানে আইসোসায়ানাইড কিভাবে তৈরি হয় সেটা আমি বলতেছি। আর এখানে হচ্ছে
মানে আর দিয়ে সিএন, সি এর সাথে ট্রিপল বন্ড এন, এইটা হ্যাঁ আর সিএন, এটা হচ্ছে সায়ানাইড শুধু। তাহলে সায়ানাইড হবে নাকি আইসোসায়ানাইড হবে এটা ডিপেন্ড করে তুমি পটাশিয়াম সায়ানাইড দিছো নাকি সিলভার সায়ানাইড দিছো তার উপরে। এখন তুমি আইসোসায়ানাইড তৈরি হইলো, আইসোসায়ানাইড তৈরি হইলো, মনে করো অ্যালকাইল আইসোসায়ানাইড তুমি তৈরি করলা, এইটার সাথে এইটাকে তুমি যদি বিজারণ করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে, এইবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করলে তোমার কিন্তু সেকেন্ডারি অ্যামিন তৈরি হবে, এন যেহেতু মাঝখানে আছে NH CH3 তৈরি হবে। এইটাই জিনিসই আমরা আসলে এখানে ইউজ করব, এই জিনিসটাই আমরা এইখানে ইউজ করব। কোথায় বলো তো? এই জায়গাটাতে। আমরা মিথেন থেকে কিভাবে করে মানে ইথাইল অ্যামিন পাইলাম, জাস্ট নর্মাল আমি সায়ানাইড বানাই, কিন্তু এইবার আমাকে বানাইতে হবে আইসোসায়ানাইড, যেহেতু আমি সেকেন্ডারি অ্যামিন চাচ্ছি। তাহলে আমি কি করব? CH4, এখান থেকে কি করব? ক্লোরিন Fe 400 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি করব? CH3Cl, কি করব? এইবার দিব সিলভার সায়ানাইড। কেন দিব? তাহলে কি হবে? CH3 আইসোসায়ানাইড। আইসোসায়ানাইটের আমি যদি কি করি বলতো, আইসোসায়ানাইটের আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে আমরা কি করি, আমরা যদি যা বিজারণ করি তাহলে আমরা পেয়ে যাব সেকেন্ডারি অ্যামিন। এই কথা বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? কথা কি বুঝছো? ক্লিয়ার হইছো? একটু আমাকে জানাও সবাই বুঝছো কিনা। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছো। এখন খেয়াল করো, তাহলে আমরা এইখান থেকে কিন্তু পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু পেয়ে গেলাম এই জিনিসটা। এখন আচ্ছা, সায়ানাইড আর আইসোসায়ানাইডটা কেন তৈরি হয় এটা একটু আমি বলে রাখি তোমাদের। আচ্ছা, এই জিনিসটা মূলত ডিপেন্ড করে SN1 এবং SN2, SN1 এবং SN2 এর মেকানিজমের ফলে। SN1 এবং SN2 এর মেকানিজম যখন পড়বো তোমরা কষ্ট করে আমাকে মনে করাই দিও। মানে আসলে ব্যাপারটা হয়, SN1 যখন হয় প্রথমটা একটা প্লাস একটা মাইনাসে পরিণত হয়, তাই K প্লাস আর CN মাইনাস এইটাতে পরিণত হয়, এটা SN1 মেকানিজমে সংঘটিত হয়। আর SN2 মেকানিজমে সংঘটিত হয় হচ্ছে AgCN এর বিক্রিয়া, তাই এইটা আর প্লাস মাইনাসে ভাঙে না, ডিরেক্টলি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই এই অংশটা এই আর এর দিকে অংশগ্রহণ করে, এইটা আসলে বের হয়ে যায়। আমরা এই জিনিসটা আসলে দেখব SN1 এবং SN2 এর মধ্যে এই জিনিসটার পার্থক্যের ফলে, এইটা কিন্তু আমরা পড়বো, সেটা প্যারা নাই। এখন আসলে বলে দিলে তোমাদের লাভ হবে না, কারণ SN1 আর SN2 তো তোমরা পড়ো নাই, মানে তোমাদেরকে আমি পড়াইনি, তোমরা নিজেরা হয়তো বা পড়ছো, আমি যেহেতু সিরিয়ালি তোমাদেরকে পড়াচ্ছি সেই জন্য। তাহলে তোমাদেরকে আমি প্রথম যেটা বললাম সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। আচ্ছা, এছাড়া যেগুলো বিক্রিয়া দেয় সেগুলো বিক্রিয়াও তোমরা আগে থেকেই কিন্তু পড়ে আসছো। আচ্ছা, 2 নাম্বার আর কি টাইপের বিক্রিয়া দিতে পারে? 2 নাম্বার বিক্রিয়া দিতে পারে হচ্ছে অপসারণ বিক্রিয়া। তুমি যদি বলো কিসের অপসারণ বিক্রিয়া, হ্যাঁ কিসের অপসারণ বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া হচ্ছে আমাদের ছিল CH3 CH2 I, এইটার সাথে I/X, এইটার সাথে KOH অ্যালকোহলীয় যদি আমরা দেই তাহলে আমাদের আসলে কি উৎপন্ন হবে? আমাদের কি নিয়ম ছিল? যদি KOH অ্যাকোয়াস দেই তাহলে প্রতিস্থাপন, KOH অ্যালকোহলীয় দিলে কি হবে বলো দেখি? এটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। কি নীতি? সাইজেফের নীতি অনুসারে HX অপসারণ হবে, তাই না? HX অপসারণ হয়েছে সেই বিক্রিয়াগুলো। তাহলে HX অপসারণ হয়ে কি তৈরি করতেছে? অ্যালকিন প্রডিউস করতেছে, এবং এই অ্যালকিন প্রডিউস করার যে বিক্রিয়া এটাকেই আমরা বলতেছি হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়ার মধ্যে এগুলো আমি অনেকগুলো অপসারণ বিক্রিয়ায় দেখাইতে পারি তোমাদের, মানে গত 2 দিন ধরেও অনেক অপসারণ বিক্রিয়ায় দেখাইছি, তোমাদের মনে থাকারই কথা। এগুলো জিনিস নিয়ে আমাদের এই যে KOH অ্যালকোহলীয় নিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি, যদি 2টা ডাই হ্যালাইড থাকে তাহলে আসলে ট্রিপল বন্ড তৈরি হয়ে যায়, সেটা তোমাদেরকে আমি গত 2 দিন থেকে ক্লাসেই দেখাচ্ছি এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আমরা কিন্তু দেখছি, তাই না? এটা, এবং তার সাথে এই অপসারণ বিক্রিয়া আরও কে দিতে পারে? আরও যেটা দিতে পারে সেটা হচ্ছে তোমার ধরো আর CH, এখানে যদি X, এখানে যদি CH দিয়ে X থাকে,
আর এখানে যদি সিএইচ থাকে 3 থাকে, এর সাথে তুমি যদি জিঙ্ক দাও, জিঙ্ক দিলে ট্রিপল বন্ডের জায়গায় ডাবল বন্ডই তৈরি হবে, কারণ জিঙ্ক শুধুমাত্র এক্সকে সাথে করে নেয়। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতেছি, তাই না? এই জিনিসগুলো আমরা শিখে ফেলছি এর মধ্যে। আচ্ছা, যাই হোক, তো এই অপসারণ বিক্রিয়া সম্পর্কে তোমার ধারণা আছে। তাহলে মানে যেহেতু আমি তোমাদেরকে কন্টিনিউয়াস পড়াচ্ছি, কন্টিনিউয়াস পড়ায় তো এগুলো তো পড়াইছি যে সাইজেফের নীতি অনুসারে কেউএস অ্যালকোহলীয় এইচ এক্স অপসারণ করবে। যদি দুইটা এক্স দেখে তাহলে দুইটা এক্স অপসারণ করে এটা ট্রিপল বন্ড বানাই দিবে। একটা এক্স দেখলে একটা এইচ এক্স অপসারণ করে ডাবল বন্ড। কিন্তু হ্যালোজেনে যদি জিঙ্ক দাও তাহলে শুধু এক্স যেহেতু অপসারণ করে তাহলে ডাবল বন্ড, টেট্রা হ্যালাইড থেকে আসলে ট্রিপল বন্ড তৈরি করে, তাই না? মনে আছে না? মানে যদি এখানে 4টা হ্যালোজেন থাকতো তাহলে ট্রিপল বন্ড হইতো। জিঙ্কের বেলা ট্রিপল বন্ড হইতে হলে 4টা হ্যালোজেন দরকার, যেটা তোমাদের মনে থাকারই কথা। এটা তো আমরা গত কয়েকদিন থেকে বলতেছি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন খেয়াল করো যে আমরা যদি এই যে অপসারণ বিক্রিয়ার পরে আমাদের আরও যেই বিক্রিয়াগুলোর মধ্যে আছে, 3 নাম্বার বিক্রিয়ার কথা যদি আমরা বলি, এইখানে তুমি দেখো যে আমাদের ধাতুর সাথে বিক্রিয়া, মানে ধাতুর সাথে বিক্রিয়া। আচ্ছা, ধাতুর সাথে বিক্রিয়ার কি ইম্পর্টেন্ট কিনা? অ্যান্সার হচ্ছে এখানে 2টা ধাতুর সাথে বিক্রিয়া ইম্পর্টেন্ট। একটা ধাতু হচ্ছে, তোমাকে আমি যদি বলি RX প্লাস সোডিয়াম এই বিক্রিয়াটা দিলাম, এটা ইম্পর্টেন্ট কিনা? তোমরা লাফায় উঠবা, ইম্পর্টেন্ট না মানে? এটা তো আমাদের ক্লাস 9-10 থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে ধাতুর সাথে বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি হয়? এই যে মানে উডস বিক্রিয়া তো আমি অ্যালকেন প্রস্তুতির দিন পড়াইছি। সেটা কি ছিল? ফ্রি রেডিক্যাল মেকানিজমে ছিল, যে এই আরটা দুইটা আর ফ্রি রেডিক্যাল একসাথে করে আর তৈরি করছে এবং NaX তৈরি করে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে তৈরি করে। তো যাই হোক, মানে এটা যদি সমতা করতে চাও তাহলে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। সমতা না লিখলেও কোনো প্রবলেম নাই। তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া ছিল উডস বিক্রিয়া। তারপরে আমি কিন্তু ওই যে আলাদা আলাদাও নিয়েছিলাম, মনে আছে? যে RX প্লাস R' দিয়েও যে নিয়েছিলাম, প্লাস Na এটা দিয়ে নিয়েছিলাম যে শুষ্ক ইথারে কী হবে। তখন আমি বলেছিলাম যে তখন কিন্তু ফ্রি রেডিক্যাল এইটা একটা হবে, এইটা একটা হবে, তাই এইটা নিজের সাথে আর তৈরি করবে, R' নিজের সাথে R' তৈরি করবে, আবার R' সাথে R' তৈরি করবে, প্লাস NaX তৈরি করবে। এই জিনিসটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে? যাই হোক, উডস বিক্রিয়া সম্পর্কে যখন বলেছি এই জিনিসটা আমি বলেছি। সেকেন্ড হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়ায় আমরা আরেকটা বলতে পারি, এইটা তো বলতেছি সোডিয়াম, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং এইটা জিনিসও আমি বলেছি, দেখো কত জিনিস রিপিট হচ্ছে। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, এটাও আমি বলেছি। ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া কি বলেছিলাম মনে আছে? RX এর সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হইলে শুষ্ক ইথারে কি তৈরি হয়? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলে? গ্রিগনার্ড বিকারক বলে। এই কি বিকারক বলে? গ্রিগনার্ড বিকারক বলে। মনে আছে না? গ্রিগনার্ড বিকারক থেকে যখন আমরা তৈরি করতেছিলাম, সেই গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন তৈরির যখন করছিলাম তখন এই কথাটা আমি বলেছিলাম। তাহলে ধাতুর সাথে বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। ধাতুর সাথে বিক্রিয়া ক্লিয়ার? বুঝছো? পারবা? আচ্ছা, এরপরে আমার যদি 4 নম্বরে যদি বলি যে বিজারণ, অ্যালকাইল হ্যালাইডের বিজারণে, অ্যালকাইল হ্যালাইডের কিন্তু বিজারণ করলে জিঙ্ক HCl দ্বারা যদি তুমি বিজারণ করো তাহলে তুমি কিন্তু অ্যালকেন পাবা, RH পেয়ে যাবা। RH পেয়ে যাবা। অর্থাৎ এই তোমার কাছে আছে মনে করো CH3 CH2 Cl, এটার যদি তুমি বিজারণ করো জিঙ্ক HCl এর মাধ্যমে তাহলে তুমি পাবা CH3 প্লাস হচ্ছে তোমার HCl, এটা কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে? বিজারণ। তাহলে এই বিজারণ এগুলো কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন খেয়াল করো, তোমাদেরকে আমি যখন এইটার বিক্রিয়াগুলো যখন আমি পড়াচ্ছি,
বিক্রিয়াগুলো আজকে আমি অ্যালকোহলটা শুরু করতেছি না, কারণ আমাদের অ্যালকোহলের আরও কিছু কিছু বিষয় আমাদের আছে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এর মধ্যেই আমরা গ্রিগনার বিকারক সম্পর্কেও পড়ে নিব, সমস্যা নেই। গ্রিগনার বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে, ওগুলোর মধ্যেই আমি গ্রিগনার বিকারকের বিক্রিয়াগুলোও শিখাই দিব আগামী দিন। আগামীকালকে আবার ক্লাস হবে, তাই গ্রিগনার বিকারক সহকারে আমরা আগামীকালকে পড়ব। তো অ্যালকোহল এবং গ্রিগনার বিকারক এগুলো সবগুলো মিলে আগামীকালকে ইনশাল্লাহ পড়ব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।